আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। তোমাদের প্রিয় উপন্যাস সঙ্গীর প্রেরণার শক্তি সূরা রাফা পর্ব 20। খারাপ আবহাওয়া আর ঝুম বৃষ্টির মাঝেই ইউএসএ ছেয়েছে ওদের প্রাইভেট জেটটা। তবে ভৌগোলিক দূরত্ব বৃদ্ধি পেতেই ধীরে ধীরে আবহাওয়াটা ঠিক হয়ে গিয়েছে এখন। সেই সন্ধ্যা রাত থেকেই নিজ ক্যাবিনে পড়ে পড়ে ঘুমাচ্ছে অরু। এছাড়া অবশ্য করার কিছুই নেই ওর, কারণ চোখ খুললেই কেমন মাথা চক্কর দিয়ে উঠে, পেট থেকে উগড়ে বেরিয়ে আসে সব খাবার। ওর মতে সবার সামনে বমি করে ভাসিয়ে নিজের মান সম্মান খেয়ানো চেয়ে ঘুমিয়ে থাকাই সেই। তাতে যে যা ভাবে ভাবুক। তখন মাঝরাত আরেকটু পরেই থাইল্যান্ডের ব্যাংকক শহরে ল্যান্ড করবে ওরা। ওরু সারা রাত ঘুমিয়ে কাটালেও ওরা চারজনের একজনও ঘুমায়নি। সবাই মিলে রাত জেগে একটা বড়সড় প্রি প্ল্যান তৈরি করেছে ওরা। মাঝরাত্রে নিজেদের মধ্যে আলোচনা শেষ করে কীর্তিক এসেছে অরুকে এক নজর দেখার জন্য। অরু কেবিনের দরজাটা হাত করে খোলা ছিলিয়ে, যার ফলে নক করতে হয়নি আর। কীর্তিক সোজা ঢুকে গিয়েছে ভেতরে। অরু তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ড্রিম লাইটের নীল আলোতে আজও ওর সুন্দর লতানো শরীরটা দৃশ্যমান। আর এলোমেলো হয়ে ঘুমানোর দরুন পাজামা উঠে আছে হাঁটুর কাছে। মোমের মতো সুন্দর পা দুটো একটাতে নুপুর নেই। কি করে থাকবে সেটা তো বহু আগেই পার্টিতে গিয়ে হারিয়ে ফেলেছে অরু। পায়ের দিক থেকে চোখ সরে গিয়ে কীর্তিক দৃষ্টিগত হলো অরুর পায়ের দিক থেকে চোখ সরিয়ে গিয়ে কীর্তিকের দৃষ্টিগত হলো অরুর মেদহীন দুধে আলতা বর্ণের লতানো পেটের মাঝখানে সেই কুচকুচে কালো তিল। দেখলে মনে হবে অরুর নারী দেহে সৌন্দর্য বৃদ্ধির জন্য তার এমন মাঝ বরাবর অবস্থান। ঘোর লাগা চোখের ক্ষণিকক্ষণ এই তিলটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে নীরবে শুষ্ক ঢোক গিলল কীর্তিক। কোনো এক অজানা সংযমের কারণে ওর হাত দুটো মুঠিবদ্ধ হয়ে আছে। শীততাপ নিয়ন্ত্রিত কেবিনের মধ্যেও ঘেমে যাচ্ছে শরীরটা। কীর্তিকের পরনে ছিল ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার, হাতে ক্রোকোডাইল স্কিনের ব্ল্যাক বেল্ট ঘড়ি। জিভ দিয়ে অধর যুগল ভিজিয়ে এসির পাওয়ার আরও খানিকটা বাড়িয়ে দিল ও। না, তবুও ঠান্ডা লাগছে না। ওদিকে প্রচণ্ড ঠান্ডা পেয়ে অরু নেড়েচেড়ে আরও খানিকটা গুটিসুটি মেরে শুয়েছে। এবার শুধু পেট নয়, পিঠ দুটোই দৃশ্যমান। উন্মুক্ত ফর্সা পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে রেশমের মতো লম্বা চুলগুলো। কীর্তিক নিজের অবাধ্য বাসনাগুলোকে বারবার মাথা থেকে দূর করতে চাইছে। মনটাকে রাম ধমক দিয়ে বারবার বলছে, ওর পেটের দিকে নয়, ওর মুখের দিকে তাকা। কি ইনোসেন্ট মায়া মায়া ঘুমন্ত মুখটা, অথচ চোখ দুটো আটকে আছে ধবধবে ফর্সা পেটে। ইচ্ছে করছে সেখানটায় আঙুল ঘুরিয়ে হাজারটা আঁকিবুকি করতে, কিন্তু তা তো সম্ভব নয়। কীর্তিক খারাপ, রগচটা, বদমেজাজি হতে পারে, তবে ক্যারেক্টারলেস কিংবা মেয়েবাজ ছিল না কোনো কালেই। ওর হৃদয়ে অরুর প্রতি এই অবাধ্য অনুভূতিগুলো কাজ করা নিতান্তই স্বাভাবিক। তবে এসব আদম্য অনুভূতিতে এই মুহূর্তে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না মোটেই। তাই ঘুমন্ত অরুকে কয়েক দফা ঝাড়ি দিয়ে দ্রুত ওর কেবিন ত্যাগ করে কীর্তিক। অতঃপর মনসংযোগ অন্যদিকে ঘোরানোর জন্য কেবিনের বাইরে চলে গিয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। কিন্তু কি ল্যাপটপেও একটু আগে দৃশ্য ভাসমান। কীর্তিক তৎক্ষণাৎ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে তাকালো ছোট্ট জানালা ভেদ করে তিমিরে ঢাকা আকাশের পানে। তখনই একজন কেবিন ক্রু এসে খুবই নমনীয় সুরে শুধালো, স্যার, ঘণ্টাখানিকের মধ্যেই ল্যান্ড করব আমরা। কোনো কোল্ড ড্রিঙ্কস
অথবা স্ন্যাক্স খাবেন? পেট। কৃত্তিকের কথাটা ঠিক বোধগম্য হলো না লোকটা, তাই তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়ে মানে স্যার কী খাবেন? কৃত্তিক বিরক্ত হয়ে জানালা থেকে চোখ সরিয়ে বলল, বললাম তো পেট খাবো। কৃত্তিকের জবাবে লোকটা ভ্যাবাচাকা খেয়ে ওর দিকে আশ্চর্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। লোকটার কিংকর্তব্যবিমূঢ় চাহনি দেখে এতক্ষণে কৃত্তিকেরও বোধগম্য হলো যে ওর জিহ্বা স্লিপ কেটে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। আর এই মুহূর্তে এমন একটা কথা বলায় কেমন যেন অস্বস্তিও হচ্ছে ওর নিজের। তাই তাড়াহুড়ো করে বলল, কিছু নেব না, ইউ ক্যান গো। লোকটা বো করে সম্মান জানিয়ে দ্রুত চলে যেতেই কৃত্তিক দু হাতে নিজের চুল টেনে কটমটে অস্পষ্ট সুরে বলল, তোর জন্য কবে যেন আমি সত্যি সত্যি পাগল হয়ে যাই অরু। দুনিয়াতে আর মানুষ পেলি না, তোকে আমার স্টেপ সিস্টারই হতে হলো। না পারছি তোকে ধরতে আর না পারছি ছাড়তে। ল্যান্ডিংয়ের পর আরও ঘণ্টাখানেক গাড়ির পথ অতিক্রম করে ভোর রাতের দিকে হোটেলে এসে পৌঁছালো ওরা 5 জন। এটা হোটেল কম রেস্টুরেন্ট বেশি মনে হচ্ছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রেস্টুরেন্টের বিশাল জানালা দিয়ে চাইলে স্পষ্ট চোখে সি বিচ দেখা যায়। সেই সাথে ওপার প্রকৃতির সৌন্দর্য তো আছে। ওরা দুটাই ভিলা বুক করেছে, একটাতে 2টো রুম, অন্যটাতে পাশাপাশি 3টা। কিন্তু কে কোন রুমে থাকবে সেই নিয়েই বাঁধল বিপত্তি। এলিসা কিছুতেই অর্ণবের ধারে কাছে থাকবে না। ওদিকে এলিসার মতামতে অর্ণবের ঘোর আপত্তি। এলিসার পাশের রুম ছাড়া কিছুতেই অন্যত্র রুম গ্রহণ করবে না সে। সায়র ওদের লাভবার্ডদের সঙ্গে থাকতে নারাজ। এদিকে কৃত্তিক ও সায়রকে কোনো মতেই অরুর ধারে কাছে থাকতে দেবে না। শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে এলিসা, অর্ণব আর সায়র রক পেজার সিজার খেলেই রুম ভাগাভাগি করে নিল। অরু এখানে সবার চেয়ে ছোট, তার ওপর কৃত্তিকের সাথে এসেছে, তাই নীরব দর্শকের মতোই যে রুমটা ওর জন্য বায়াত করা হলো তাতেই গিয়ে ঢুকে পড়ল। সারা রাতের জার্নিতে বড্ড ক্লান্ত লাগছে শরীরটা, এখন একটু ঘুমানোর দরকার। তাই দেরি না করে জামা কাপড় ছেড়ে আবারও 1-10 স্তর ঘুমিয়ে নিল অরু। ভোর রাতে ক্লান্ত শরীরটা নিয়ে রুমে এসে এলিসাও ঘুমিয়ে গিয়েছে দ্রুতই। তবে ভিডিও গেমের গোলাগুলির কর্কশ আওয়াজে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই সেই ঘুম দৌড়ে পালালো ওর। ঘুম ভেঙে যাওয়ার দরুন একরাশ বিরক্তি নিয়ে ভুরু কুঞ্চিত করে পাশ ফিরে তাকালো এলিসা। তখনই দেখতে পায় অর্ণব ওর রুমে ডিভানে শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে। অর্ণবকে দেখেই এলিসার জিভটা তেতে হয়ে উঠল, ভেতরটা চিরবিরিয়ে ফেটে পড়ল রাগে। ও চিৎকার দিয়ে বলে উঠল, এখানে কি করিস তুই? অর্ণব নরম কণ্ঠে বলল, আরে আরে আস্তে, আশেপাশে সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ তো আমিও তো ঘুমাচ্ছিলাম, তাহলে তুই এখানে কেন? যদি ক্লাবের লোকজন তোর খোঁজ পেয়ে তোকে ধরে নিয়ে যায়, তাই পাহারা দিতে এসেছি। আমার ঘুমের প্রয়োজন নেই, তুই গিয়ে বরং ঘুমা। আমিও ওদের সোনার ডিম পাড়া হাঁস, ধরে নিলেও কোনো ক্ষতি করবে না আমার। অন্য ভুরু কুঞ্চিতে করে বলল, তোর এত তেজ কেন বলতো? আমি বলে তোর এত তেজ সহ করছি, অন্য কেউ কোনোদিন সহ করবে না দেখিস। এলিসা ঝাঁজ নিয়ে বলল, কে বলেছে তোকে সহ করতে? দূর হ তুই। আমাকে এত বিরক্তি লাগে তোর? হ্যাঁ, তোর এসব এক্সট্রা কেয়ার আমার বিরক্ত লাগে। কই সায়র আর জেকে তো এমন করে না, তাহলে তুই কেন? অর্ণব উঠে এসে এলিসার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, ওরা তোকে বন্ধুর চোখে দিয়ে দেখে তাই, কিন্তু আমি তোকে ভালোবাসার চোখ দিয়ে দেখি। এলিসা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভালোবাসার আর মানুষ পেলি না? এলিসার আহত কণ্ঠস্বরে অর্ণবের রাগে ফেটে পড়া চোখ দুটো মুহূর্তেই যেন অসহায় হয়ে গেল। ও একটানে এলিসাকে বুকের মধ্যে জাপটে ধরে বলল, ভালোবাসা কি এত গুণে বেঁচে হয় বল? তোর অতীত জেনে মেনেই হোক, যেমনই হোক, আমি তবুও তোকে ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। তুই অবহেলা করলেও বাসবো। তুই যতবার আমায় দূরে সরিয়ে দিবি, ঠিক ততবার আমি চুম্বকের মতো তোর
টানে চলে আসব। তুই যদি কখনো আমাকে কাছে টেনে নিস, আমি আরও কাছে গিয়ে তোর অন্তরাত্মায় মিশে যাব। তাও কোনো দিন তোর পিছু ছাড়বো না। শুধু একটা অনুরোধ, আমার ভালোবাসা নিয়ে কখনো প্রশ্ন তুলিস না জান। ভালোবাসতে কারণ লাগে না, এটা ম্যাজিকের মতোই হুট করে হয়ে যায়। আমি শুধু তোর জীবনসঙ্গী হয়ে সারাটা জীবন তোর পাশে থাকতে চাই। এটা কি খুব বেশি চাওয়া বল? অর্ণবের একরাশ ভালোবাসার স্বীকারোক্তির মাঝেও এলিসা নিশ্চুপ। অথচ অর্ণবের শার্টের ভাঁজে অশ্রু ভেজা নয়ন দুটো মুছে যাচ্ছে বরংবার নিঃশব্দে, নির্লিপ্তে। প্রতি মাসের নির্দিষ্ট সময়ে আসা প্রচণ্ড পেটে ব্যথায় কাতরাতে কাতরাতে ঘুম ভেঙেছে অরুর। ঘুমের ঘড়ি অস্পষ্ট সুরে অনুকে ডাকছেও, আপা পেট ব্যথা করছে, এবার মনে হয় মরেই যাব আমি। কিন্তু আজ আর বিপরীত দিক থেকে কোনো আওয়াজ এলো না। খানিকক্ষণ ডাকাডাকি করেও অনু সাড়া না পেয়ে অরু যখন চোখ মেলে তাকায়, তখনই মনে পড়ে যায় ও তো ব্যাংককে আছে, আপা কী করে আসবে এখানে। উপায়ন্ত না পেয়ে দু হাত পেটে চেপে ধরে অরু নিজেই উঠে গিয়ে ব্যাগ হাতড়ে প্রয়োজনীয় জিনিস খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পুরো ব্যাগ তন্ন তন্ন করে ফেলেছে অরু, কিন্তু সেসব কিছুই নেই। ওরও মনে আছে আসার সময় অনু ব্যাগ গুছিয়ে দিয়েছিল। অরু আটকে উঠে অসহায় কণ্ঠে বলে উঠল, তার মানে কি আপা সেসব কিছুই দেয়নি? এখন কি করব আমি, কাকে গিয়ে বলবো? ওদিকে পেটের ব্যথাটা খানিকের মাঝে হাল হলিয়ে ছড়িয়ে পড়েছে সারা শরীরে, রন্ধ্রে রন্ধ্রে। কোমর আর পা দুটো অস্বর হয়ে আছে। অপরাগ অরু প্রচণ্ড পেটের ব্যথায় মেঝেতে শুয়ে গড়াগড়ি শুরু করে দিয়েছে। এলিসা অন্য ভিলায় আছে, পাশের রুমে কে আছে সেটাও জানা নেই অরুর। সময়ের ব্যবধানে এতক্ষণে হয়তো পরনের কাপড় চোপড়ে অবস্থা বেগতি ওর। কোনো রূপ উপায়ন্ত না পেয়ে এভাবে মেঝেতে পড়ে থেকে ঠিক কতক্ষণ যাবৎ কাতরাচ্ছিল তা মনে নেই অরুর। তখন দুপুর হয়ে এসেছে। দরজার সজোরে কড়ার নাড়ার ঠক ঠক আওয়াজ হতেই কম্পিত হলো অরুর শরীর। মেঝেতে শোয়া অবস্থাতেই দৃষ্টিপাত করলো দরজার দিকে। বাইরে থেকে কীর্তিকে গভীর কণ্ঠ এসে ভেসে আসছে, অরু দরজা খোল। কীর্তিকের আওয়াজ পেয়ে অরু আরও বেশি গুটিয়ে গেল। এমন একটা অপ্রীতিকর পরিস্থিতিতে কীর্তিকের মুখোমুখি হতে চায় না ও। যতই হোক কীর্তিক ওর চেয়ে গুনে গুনে 12 বছরের বড়। আজ এভাবে দেখে নিলে এরপর কীর্তিকের চোখের দিকে চাইবে কিভাবে ও? ওইদিকে কীর্তিক দেখেই যাচ্ছে এক নাগারে, অরু দরজা খোল, নয়তো আমি পাসওয়ার্ড চেপে ভেতরে চলে আসলে গুনে গুনে খানেক থাপ্পড় খাবি তুই। কীর্তিকের অতি মাত্রায় হুমকির মুখে পড়ে অরু মিনমিনিয়ে কাতর কণ্ঠে বলল, কিভাবে খুলবো? ওপাশ থেকে বিরক্তির চরম সীমানায় গিয়ে কীর্তিক বলে, কিভাবে খুলবি মানে? হাত দিয়ে খুলবি? অরু কাঁদো কাঁদো সুরে জবাব দিল, আপনি ফিরে যান দয়া করে। অরুর কথাটা বলতে বাকি আর তার আগেই পাসওয়ার্ড চেপে ভেতরে প্রবেশ করে কীর্তিক, তুই নাকি ব্রেকফাস্ট করতে যাসনি? কেন যাসনি? শাসাতে শাসাতে ভেতরে ঢুকে অরুকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এলো কীর্তিক। ওর মাথার কাছে হাঁটু গেড়ে বসে উদ্বিগ্ন হয়ে শুধালো, কি হয়েছে তোর? এভাবে মেঝেতে শুয়ে আছিস কেন? পেট ব্যথা করছে? শরীর খারাপ লাগছে খুব? ডাক্তারকে কল করব? অরু কাচুমাচু হয়ে চোখ খিচে বলল, আপনি দয়া করে চলে যান। যাবো মানে? তুই হুকুম করবি আর আমি চলে যাব? আমি কি তোর সার্ভেন্ট? অরু জবাব দিল না। একে তো পেটের অসহনীয় ব্যথা, তার ওপর এই লোকের মাথা খারাপ করা ধমকি না পেরে নীরবে কেঁদেছে অরু। কীর্তিক অরুকে কোলে নেওয়ার জন্য দুহাত বাড়াতে যাবে, তখন আবারও ঘোর আপত্তি জানিয়ে চেঁচিয়ে ওঠে অরু, না, ছোবেন না আমায়, অনুরোধ করছি। কীর্তিক এবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো অরুর পানে, অতঃপর চোয়াল শক্ত করে বলল, তোর অনুরোধ কিংবা নিষেধ কোনোটারই ধার ধারি না আমি, সেটা ভবিষ্যতে আরও ভালো করে বুঝতে পারবি। কথা শেষ করে এক টানে ওরকে কোলে তুলে নিল কীর্তিক। সঙ্গে সঙ্গে ওর এক হাত ভিজে এলো তরল জাতীয় কোনো পদার্থে। কীর্তিক ভুরু কুঞ্চিত করে অরুকে কোলে রেখেই নিজের হাতের দিকে দৃষ্টিপাত করলো। এমন
বিবৃতকর পরিস্থিতিতে এ জীবনে পড়েনি অরু। তাই পরনীয় কিছু না পেয়ে কৃত্তিকের কলার চেপে ধরে চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে ও। লজ্জায় ভয়ে মনে হচ্ছে বাটিটা ভাগ হয়ে যাক আর অরু তাতে ঢুকে আশ্রয় নিক। এ দুনিয়াতে আর কোনো কাজ নেই ওর। ও সিদ, আমাকে কেন বলিসনি? আমি আরও ভাবলাম কি না কি। নিজের হাতে নজর বুলিয়ে কথাটা বলে কৃত্তিক অরুর মুখের দিকে চাইল। সে এখনও চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। তুই কি এখনও ছোট বাচ্চা অরু? তোর কি ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে? অরু চোখ বুঝে এদিক ওদিক মাথা নাড়ল। কৃত্তিক দাঁতে দাঁত চেপে বলল, তাহলে সারাদিন কেন এভাবে কষ্ট সহ করলি? কেন আমাকে বললি না? কি হলো উত্তর দে। অরুর জবাব নেই। জবাব কি করে দেবে ও তো লজ্জায় গলার আওয়াজটাই নেই। কৃত্তিক নিজের রাগ সংযত করে অরুকে বিছানায় শুইয়ে দিয়ে এলিসাকে কল করে আসতে বলল। অরু বিছানায় শুয়ে এক চোখ সামান্য খুলে কৃত্তিককে দেখতে চেষ্টা করলো, যার সফেদ রঙা শার্টটা খানিকক্ষণ আগেই নষ্ট হয়ে গিয়েছে। অরু নারী সত্তা, অথচ কৃত্তিকের সেদিকে কোনো খেয়াল নেই। সে তো এখনও তার অরুকে বোঝানো বোকা ঝাটকাতেই ব্যস্ত। পরন্ত বিকেলে জোয়ার এসে সুবিশাল সমুদ্র তটে সমুদ্রের নীলাম্বর জল ভলভলিয়ে ফুলে ফেঁপে উঠেছে দ্বিগুণ। জোয়ারের তালে তালে নীলরঙা স্বচ্ছ পানির ছলাৎ ছলাৎ ঢেউ এসে আছড়ে পড়েছে বিস্তার বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মহাসমুদ্রে গহীন থেকে উঠে তীরে এসে ঠাঁই নিয়েছে রং বেরঙের ঝিনুকের দল। হুট করে এক নজর দেখলে মনে হবে নীলরঙা অমৃতের সঙ্গে কেউ চমকে হীরের জহর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সূক্ষ্ম পায়ে কদম করে এগোতে এগোতে সেই অতি মূল্যবান হীরে জহরত কুড়িয়ে হাতে থাকা প্লাস্টিকের থালেতে ভরে নিয়েছে অরু। শিপ থেকে নামার পরই শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকাণ্ড। ওদিকে বাকি সবাই অনেকটা এগিয়ে গিয়েছে। ঝিনুক কুড়াতে গিয়ে একাই পিছিয়ে পড়েছে অরু। পরনে ওর ল্যাভেন্ডার কালারের ফিনফিনে লং ফ্রক, যা গোয়ালি অবধি নেমে এসে গাউনে পরিণত হয়েছে। এক হাতে মুক্তা আর ঝিনুক দিয়ে তৈরি কিছু ব্যাংকলস্ট। হাঁটু সমান লম্বা সিল্ক চুলগুলো শুধু একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। এক ঝলকে দেখলে মনে হবে এই জনমানবিহীন ছেঁড়া দ্বীপের অধিপত্য শুধুই ওর। ওই যুগ যুগ ধরে সমুদ্রে বসবাসরত রূপকথার সেই সাগরকন্যা, যে কিনা এখন ঝিনুক কুড়াতে গভীর মনোযোগী। অরু পিছিয়ে পড়েছে দেখে এলিসা পেছন ঘুরে হাঁক ছেড়ে ডেকে উঠল ওকে। অরু, তাড়াতাড়ি এসো, এত পিছিয়ে গেলে কি করে? এলিসার কথার মাথায় কৃত্তিকও এবার সামনে থেকে পেছনে এক ঝলক চোখ ঘোরালো। চোখে তার বিশাল আকৃতির রোদ চশমা, লম্বা স্টাইল চুলগুলো সাগরের তীরের ঝড়ো হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। বারবার ব্যাকব্রাশ করেও ঠিক করা যাচ্ছে না মোটেই। পরনে সাদা টি শার্টের উপর কেলভিন ক্লাইন খচিত ডেনিম ট্রাকস্যুটে গ্লোবাল সুপারস্টারদের মতোই সুপুরুষ লাগছে তাকে। এলিসার ডাকে অরু ঝিনুক কুড়ানো বাদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের থেকে দূরত্ব কমালো। পেছন পেছন হাঁটতে হাঁটতে সূক্ষ্ম চোখে পরোক্ষ করতে লাগলো সাথে আসা সবাইকে এলিসা আল্ট্রা মডার্ন ধাঁচের মেয়ে। এরকম জঙ্গলে ঘেরা দ্বীপের সমুদ্রবিলাস করতে এসেও তার ফ্যাশনের পরিবর্তন হয়নি কিছু। স্কিনি ডেলার প্যান্ট, পায়ে বুট, গায়ে ট্যাঙ্ক টপ, তার উপর লাল রঙা লম্বা কোটি। এলিসার সাথে রং মিলিয়ে অর্ণব লাল রঙের শার্ট পরেছে, যা নিয়ে সেই কখন থেকে সায়র হাসাহাসি করে খিল্লি উড়াচ্ছে। ওদিক থেকে চোখ সরিয়ে অরু চোখ গেল কৃত্তিকের দিকে, যে সমুদ্র বিশালে এসেও এক মনে ফোন ঘাঁটছে। তবে মাঝার
বিষয় মজার বিষয় হলো সাদা কালো ছাড়া অন্য কোনো রঙে কৃত্তিককে এই প্রথম দেখলো অরু। এমন ব্যতিক্রম স্টাইলে মানিয়েছে তাকে বেশ। এই গ্রুপে মধ্যে সায়রই একমাত্র মানুষ যে কিনা পুরোপুরি অরুর মনের মতো। সায়রের মাথার স্ক্রু ও সবগুলো ঠিক আছে মনে হচ্ছে। সায়র একজন গ্লোবাল মডেল, তাই ওর ফ্যাশন আইডিয়াও বেশ ভালো। 3/4 সাথে ফ্লোরাল প্রিন্টেড শার্ট পরে এসেছে সে। সবাইকে একে একে পরোক্ষ করা শেষ হলে অরু চোখ গেল বিস্তার বিলাভূমি ছাপিয়ে গহীন অরণ্যের দিকে। প্রথমে কয়েক ধাপে সারি সারি নারিকেল গাছ, তারপর থেকে শুরু হয়েছে গহীন জঙ্গল। লোকালয় থেকে কয়েক ক্রোশ সমুদ্রপথ পাড়ি দিয়ে তবেই হদিস মেলে অপার সৌন্দর্য ব্যতীত এই ছেঁড়া দ্বীপের। সূর্যাস্তরের আগ পর্যন্ত এখানে দেশি বিদেশি মানুষের তুমুল জমজমাট লক্ষণীয়। যে যার মতো করে নিগড়ে নিছড়ে সমুদ্র তীরের ধুলো ময়লাবিহীন পরিষ্কার অক্সিজেন মিশ্রিত বায়ু। কেউ কেউ আবার মেতে উঠেছে ঢেউ খেলানো সমুদ্র স্নানে। চিরাচরিত একঘেয়ে জীবন থেকে খানিকটা ফুরসত চেয়ে চারিদিকে সবাই কেমন শিশুসুলভ আচরণ করছে। তবে এতক্ষণ যাবৎ হেঁটে হেঁটে ওরা ঠিক কোথায় যাচ্ছে সেইটাই এখন আপাতত দেখার পালা।